দর্শক, ব্যাংক খাত নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। স্বাগত আপনাকে। প্রথমে যে প্রসঙ্গে আসতে চাই, আজকে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি, সেই রিজার্ভ চুরির মামলার পর 10 বছরেরও বেশি তদন্তের পর একটা খসড়া প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যেখানে সাবেক গভর্নর, ডেপুটি গভর্নর সহ 64 ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে অভিযোগ উঠেছে। তো এই তদন্তে 10 বছরেরও বেশি সময়, এত সময় কেন লেগে গেল এবং এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? না, তদন্তে এটাকে এখানে বেশি সময় লাগারই কথা, কারণ এটা তো হচ্ছে সমস্ত আপনার আইটি রিলেটেড কাজকর্ম, তো সেগুলো আবার প্রমাণ মেলাও খুব কষ্টকর। তবে যাদেরকে ঢালাভাবে নিয়ে আসছে এগুলো আমি তো কোনোভাবে বিশ্বাস করি না যে ডক্টর আতিউর রহমান ইজ ইনভলভ। হয়তো আতিউর রহমানের একটা কী বলে ল্যাক অফ মনিটরিং থাকতে পারে, দায়িত্ব অবহেলা থাকতে পারে, সেগুলো হতে পারে, কিন্তু একেবারে তাদেরকে সরাসরি ইনভলভ করে দেয়া এগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না। তারপরে আরও ডেপুটি গভর্নর, আমি ওদেরকে ব্যক্তিগতভাবেও চিনি, ওরা কেমন ধরনের মানুষ তা আমি জানি, কিন্তু সুতরাং তারা ইনভলভ হতে পারে এইভাবে যে দেয়ার মাস্ট বি সাম সর্ট অফ আপনার কী বলে আপনার ওই ল্যাক অফ আপনার কী বলে মনিটরিং, আপনার দায়িত্বহীনতার ব্যাপার আসতে পারে। কারণ গভর্নরের পক্ষে তো সম্ভব নয় আসলে ডিলিং রুমে কী হচ্ছে সেটা যে দেখা। আমার তো মনে আছে যে ইন্ডিয়ান গভর্নর রঘুরাম রাজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে এইরকম বাংলাদেশে একটা হেস্ট হয়ে গেছে, এর সাথে আপনার কী মতামত। তখন সে সাংবাদিকদের বলছিল যে এখন থেকে আপনারা চান যে গভর্নরও ডিলিং রুমে যে বসে থাকবে। তো ডিলিং রুমে যারা কাজকর্ম করছে বা যারা ডিলার বা যাদের সাথে ডিল করা হয়েছে বিদেশে বিভিন্ন জায়গায় আছে, তাদের সাথে যে কাজকর্মগুলো হয়েছে সেগুলো আপনাকে দেখতে হবে, এবং এগুলো দেখতে যেয়ে ডেফিনেটলি তাদের ব্যাপার আসবে তারা ঠিকমতো মনিটরিং করেছে কিনা। তবে তাদেরকে একেবারে ইনভলভ আতিউর রহমান 1 নম্বরে ইনভলভ, এইটা আমার পক্ষে বিশ্বাস করা খুব কষ্টকর। এটা কি এক প্রকারের পুলিশের তদন্ত এটা প্রতিবেদন? আমার মনে হয় এটা বায়াসড একটা পুলিশি তদন্ত প্রতিবেদন, হয়তো বা মানে সরকার থেকে বলা হয়েছে এইভাবে করো, এই সমস্ত লোকগুলোকে তোমরা নিয়ে আসো সামনে, সেটাও হইতে পারে, আমি জানি না কি হয়েছে। তবে এটা আমি ওনাদের সাথে ব্যক্তিগতভাবে মেলামেশা করি, ওনাদের সাথে বহুদিন যাবৎ কাজকর্ম করেছি, এটা আমি বিশ্বাস করতে পারি না দ্যাট দে আর ইনভলভ। প্রচ্ছন্নভাবে হতে পারে, কিন্তু প্রকাশ্যে সরাসরিভাবে দে উইল বি ইনভলভ, এটা আমি বিশ্বাস করতে পারি না। এখন তো বলা যায় যে খসড়া একটা খসড়া দিলে তো হবে না, দে উইল হ্যাভ টু প্রুভ ইট, তাই না? তারপরে আপনার যদি প্রমাণিত হয় তখন ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি প্রুভড হয় তাহলে কিন্তু আমি আবার শাস্তি দেওয়ার বিরুদ্ধে না। যদি প্রুভড হয় ডেফিনেটলি দে মাস্ট বি পানিশ, দে মাস্ট বি এডিকুয়েটলি পানিশ, তাই না? কারণ এই ধরনের আমরা আমাদের দেশে এই যে নীতি আপনার এই শাস্তি না দেওয়ার প্রবণতা থেকে আসলে লোকজন আর এই অপকর্ম করতে সাহস পায়। তো সুতরাং আপনার এই যে বিচারহীনতা সংস্কৃতি থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। এখন বিচারহীনতা সংস্কৃতির নামে যদি আপনি মানে যারা ইনভলভ না তাদেরকেও সমানে আপনি ইনভলভ করতে চান, সেটা অবশ্য গ্রহণযোগ্য না। যেটা আপনি বলছিলেন যে যেহেতু অপরাধটা ডিজিটালি হয়েছে, সেটার প্রমাণ পাওয়াটা একটা কষ্টের বিষয় ছিল, এবং রাতারাতি আমরা দেখেছি রিজার্ভ নাই হয়ে গেছে। তো এই রিজার্ভ চুরির অর্থ কি আদৌ ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা? না, ওটা তো কারণ আমরা বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো সবাই আমরা এগমন্ট গ্রুপের মেম্বার। এগমন্ট গ্রুপের কনস্টিটিউশনের মধ্যে বলা আছে যে যদি এটা প্রমাণ করা যেতে পারে যে রিজার্ভ চুরি হয়েছে এবং যারা চুরি করেছে তারা এরা এবং এটা এদের কারণে হয়েছে, তখন হয়তো বা সেখান থেকে ফেরত আনা যেতে পারে। এবং আসলে এগমন্ট গ্রুপের কনস্টিটিউশনে এটাও বলা আছে যে দেশে আসলে ফান্ড ট্রান্সফারটা হয় আসলে ওই দেশে মেনলি রেসপন্সিবল, ইটস নট বাংলাদেশ। আমার ফান্ড ট্রান্সফার হয়েছে কোথায়? ফিলিপিনে। ফান্ড ট্রান্সফার হয়েছে কোথায়? নিউ ইয়র্ক থেকে হয়েছে, তাই না? ওখানে আপনার বেশিরভাগ আপনার কী বলে আপনার রেসপন্সিবিলিটি দিতে পারেন আপনি। এই যে যেসব প্রতিষ্ঠানের বা ব্যক্তির নাম খসড়াভাবে এসছে এবং চূড়ান্তভাবে যদি প্রমাণিত হয়, তাহলে কিভাবে শাস্তির প্রক্রিয়াটা আগাতে পারে? শাস্তির প্রক্রিয়াটা আমাদের দেশের, কারণ মানে ব্যাপারটা তো হচ্ছে আমাদের দেশের আইন কানুন অনুযায়ী আপনি তাকে শাস্তি দেবেন। এখন যে আপনার এই কেসটা যদি ইন্টারন্যাশনাল কোর্টে হয় তাহলে ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী হবে। আপনি জানেন যে নিউ ইয়র্ক কোর্টে এই কেসটা এখনও আছে, তাই না? তো সুতরাং আমাদের দেশের আইন অনুযায়ী আপনার বিচার হবে। সেখানে যে মৃত্যুদণ্ড যদি মানে আপনার অ্যাপ্লিকেবল হয়, মৃত্যুদণ্ড দিতে হবে আপনাকে, তাই না? কারণ এই শাস্তির সাথে কোনো কম্প্রোমাইজ করা ঠিক হবে না।
এই যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ ডেপুটি গভর্নর এবং ঢালাওভাবে বলা যায় আরো উচ্চপদস্থ হ্যাঁ, অনেক শুভঙ্কর কর্মকর্তার এবং নাম আরো কারো নাম আনা করা। হয়েছে। তো এটার কারণে কি মানুষের মধ্যে একটা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বের প্রতি একটা অনাস্থা তৈরি হবে কিনা? এবং এদিকে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছে যে যদি প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ শাস্তি দেওয়ার পক্ষে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অফকোর্স কেন্দ্রীয় ব্যাংক কখনো বলবে না যে শাস্তি না দিন, তাহলে তো আসলে মানুষ আস্থা নষ্ট হবে। এখন কেন্দ্রীয় ব্যাংক যখন নিজের থেকে বলতেছে যে যদি প্রমাণিত হয় তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এর ফলেই তো মানুষের আস্থা নষ্ট হবে না, আমি মনে করি। অর্থাৎ এখন কেন্দ্রীয় ব্যাংক যদি এটার এগেনস্টে যে দাঁড়াতে যে না ওদের বিরুদ্ধে কোনো কেস করা যাবে না, ওদেরকে আপনার রেসপন্সিবল করা যাবে না, তাহলে ডেফিনেটলি মানুষের আস্থা নষ্ট হতো। মানুষ তো অত বোকা না। এখন কেন্দ্রীয় ব্যাংক তো এটা গ্রহণ করেছে, তাদের যে একটা সিআইডি রিপোর্ট দেওয়া হয়েছে সেটা গ্রহণ করেছে। এখন কেন্দ্রীয় ব্যাংক খতিয়ে দেখবে, কোর্ট খতিয়ে দেখবে আর কি রিয়েলি রেসপন্সিবল কিনা। রিয়েলি যদি রেসপন্সিবল হয় তাহলে ডেফিনেটলি কেন্দ্রীয় ব্যাংক সেখানে বলা হচ্ছে যে তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি পানিশ করা উচিত। অর্থাৎ যদি প্রমাণিত হয় তাহলে যদি কেন্দ্রীয় প্রমাণিত ব্যাংক হয়, নিজেদের জায়গায় definitely. ঠিক রয়েছে। এবার যদি একটু দেশের ব্যাংক খাত প্রসঙ্গে আসি, এক বছরে দেশের ব্যাংক খাতে 1,36,000 কোটি টাকারও বেশি লোকসান হয়েছে। ব্যাংক খাত নিয়ে এত সংস্কারের পরিকল্পনা করার পরেও এমন দুরূহ অবস্থা কেন? না, আপনি তো শুধু পরিকল্পনা করেই যাচ্ছেন, ইমপ্লিমেন্টেশন তো হচ্ছে না। ইমপ্লিমেন্টেশন করেন তারপরে আসলে তারপরে যদি এত বিপুল পরিমাণে লোকসান হয় তখন আমরা তাকে কাউকে না কাউকে রেসপন্সিবল করতে পারবো। তো এখন আমরা শুধু পরিকল্পনা যে খুব বেশি করা হচ্ছে তা না, আপনার রিফর্মে তো ঠিকমতো কাজকর্ম শুরু করতে পারেনি। এই যে রেজিমটা চেঞ্জ হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক প্রথম কী করলো, এই সমস্ত আপনার দুর্বল আপনার প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর বোর্ড চেঞ্জ করলো। আমরা খুব খুশি হয়েছিলাম যে অনেক কিছু করবে এরা। তারপরে বাংলাদেশ ব্যাংক অর্ডারটা চেঞ্জ করার একটা প্রয়াস নেওয়া হয়েছিল, সেটাও করতে পারেনি। তারপরে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স একটা করা হয়েছে, সেটাও ঠিকমতো ইমপ্লিমেন্ট করা যায়নি। তো সুতরাং আপনি খালি একের পর এক মানে অগোছালো পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। আপনি একটা স্ট্রাকচার্ড একটা কমপ্লিট একটা পরিকল্পনা নিয়ে এগোলে এবং সেটা যদি ইমপ্লিমেন্ট করা যায় ডেফিনেটলি পরিবর্তন হবে। পরিবর্তন আসবে না কেন? আর সর্বোপরি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছা। আমি তো কখনো সদিচ্ছাই দেখি না সরকারের, যে ওরা চায় কিনা এগুলো। আগের এই যে বিএনপি গভর্নমেন্ট আসার আগে একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, সেখানে বাংলাদেশ ব্যাংক অর্ডার চেঞ্জ করার ব্যাপারে কথাবার্তা হলো, ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স একটা হলো। এখনকার গভর্নমেন্ট এগুলো সব ভুলেই গেছে, তাই না? সুতরাং আমার কথা হচ্ছে ওইগুলো করলেই যে আপনি হয়ে যেত, এইগুলো না করলে যে হবে না সেটা আমি বলি না, কিন্তু যেটাই আমি করি না কেন একটা স্ট্রাকচারে যে একটা কমপ্লিট একটা পরিকল্পনা নিয়ে আপনাকে এগোতে হচ্ছে। তো এখন আজকে কিছু করলেন, কালকে কিছু করলেন, আরেকটা গভর্নমেন্ট আসবে কয়েকদিন পরে, সে আবার কিছু করলো, তারপরে আবার অর্থমন্ত্রী পরিবর্তন হবে, সে আবার কিছু করলো। এইভাবে তো হবে না ভাই, এইভাবে তো হবে না। আওয়ামী রিজিম যখন শেষ হলো, অন্তর্বর্তী সরকার এসে যখন বাস্তবিক চিত্র প্রকাশ করা শুরু করলো, তখন আপনারা এবং আমরা সব আশাবাদী ছিলাম যে ব্যাংক খাতটা নিয়ে এবার হয়তো বা সংস্কারের পদক্ষেপ নেওয়া যেতে পারে। কিন্তু ইন্টারিমের সময় সেই সদিচ্ছাটা আমরা দেখিনি এবং রাজনৈতিক সরকারের সময়ও সেই পথে আগাতে দেখা যাচ্ছে না। আসলে কেন ব্যাংক খাতটা নিয়ে এত অনিচ্ছা দেখা যাচ্ছে না, সরকারের মধ্যে? কারণ আমি তো সবসময় বলি যে মানে আমাদের পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেমে ব্যাংক ইজ দ্য মোস্ট ডমিনেন্ট মোড, তাই না? সুতরাং অর্থায়নের ব্যাপারটা ব্যাংকিং থাকতে হবে। আমাদের অন্যান্য আপনার আউটলেটগুলো কিন্তু যেমন সিকিউরিটি মার্কেট, ইন্স্যুরেন্স মার্কেট, এগুলো অত বেশি ক্রিয়াশীল না। তো সুতরাং এই জন্য সবাই এই সব গভর্নমেন্টই চায় ব্যাংকিং কার্ডটা নিজের কাছে ধরে রাখার জন্য। এবং কারণ ব্যাংকিং কার্ড ধরে রাখতে পারলে তার অর্থায়নের ব্যাপারগুলো সলভ হবে, বা সে যাদেরকে আপনার কি বলে নিজের দলের লোক মনে করে বা নিজের আস্থাশীল মনে করে তাদেরকে কিছু সুবিধা দিতে পারবে। তো এই সমস্ত কথা, সেই জন্য আমি সবসময় যেটা বলি যে এটা হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছা। আমি চাই কি না, আমি যদি চাই, সরকার যদি চায়, আরে 3 মাস 6 মাস 1 বছরের মধ্যে ব্যাংকিং খাতে উল্টে দেওয়া যাবে, কি বলেন? সরকার রাজনৈতিক সদিচ্ছাটা হচ্ছে আসল কথা। আসলে তো আমাদের রাজনৈতিক সদিচ্ছা নাই, কারণ আমার দলের লোকজনদের সাপোর্ট করতে হবে, আমার আস্থাশীল লোকজন থেকে ফাইন্যান্স করতে হবে। তো এইগুলো করতে গেলে তখন আপনি তো ওই মানে কয়েকটা লোককে দেখে আপনার এই রিফর্মগুলো করতে পারবেন না। রিফর্ম করতে গেলে আপনাকে এগুলো ঊর্ধ্বে উঠতে হবে। এই যে খেলাপি ঋণের 5,88,000 কোটি টাকার বেশি খেলাপি ঋণ, এই খেলাপি ঋণের আদায় বিষয়ে সরকারের মধ্যে কোনো সদিচ্ছা বা কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা? আমি তো দেখতে পাচ্ছি না কোনো ধরনের উদ্যোগ আছে কিনা বা কোনো ধরনের ইচ্ছা আছে কিনা। ইচ্ছা থাকলে আবার আদায় হবে না কেন, আমি তো এটাই বুঝি না।
আমার তো ইচ্ছাটাই নাই, তাই না? এই যে দেখেন এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এই যে রেজিম চেঞ্জ হওয়ার পর এই যে কতগুলো সার্কুলার দেওয়া হয়েছে আপনার এই যে লোন রিশেডিউলিংয়ের ব্যাপারে, তারপরে এই লোনগুলো আবার কীভাবে নতুন করে লোন দেওয়া হবে এই সমস্ত ব্যাপারে, এইগুলো তো সবই ইন্ডিকেট করে যে আসলে সরকারের কোনো ইচ্ছাই নেই, সরকারের কোনো ইচ্ছা নেই। কারণ আমরা যখন নাকি লোন রিশেডিউলিংয়ের সার্কুলারটা দেখায় আমরা নিজেরাও বলেছিলাম যে দেখেন আপনি লোনগুলো রিশিডিউল করেন, কিন্তু সারা বিশ্বে যে জিনিসটা প্রচলিত সেটা হচ্ছে যে রিশিডিউল লোন কখনো তার স্ট্যাটাস চেঞ্জ করে না আনলেস ইট ইজ ফুললি পেড অফ। কিন্তু কই আমাদের দেশে লোন রিশিডিউল করার সুযোগ দিলেন, কিন্তু রিশিডিউল লোন আপনি রিশিডিউল করার ফলে এটা ক্লিন লোন হয়ে গেল। আর ক্লিন লোন হয়ে যাওয়ার পরে তো আপনি ওই ব্যাংকের থেকেও ঋণ নিতে পারেন, অন্যান্য ব্যাংক থেকেও ঋণ নিতে পারেন। তাও একটা মিনিমাম প্রাইস 1% বা 2% ডাউন পেমেন্ট করে আপনি রিশিডিউল করেন। তো এটা তো আসলে রিশিডিউল যারা করবে, যারা নাকি এক্সিস্টিং খেলাপি, তারা আরও বেশি উৎসাহিত হয়। আর সরকারকে সবসময় বলা হচ্ছে আপনি আপনার খেলাপির মধ্যে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত দুইটা ভাগ করেন। কারণ ইন্ডিয়াতে নিয়ম আছে, ব্যাঙ্কগুলো থেকে স্টেটমেন্ট পাঠাতে হয় সেন্ট্রাল ব্যাংকে যে কারা ইচ্ছাকৃত খেলাপি, কারা অনিচ্ছাকৃত খেলাপি। ইচ্ছাকৃত খেলাপিতে আপনি একভাবে ট্রিটমেন্ট করবেন, আর অনিচ্ছাকৃত খেলাপিদের কাছ থেকে টাকা তো আপনি আদায় করতে পারবেন, সেই জন্য তার ট্রিটমেন্টের প্রসিডিউরটা হবে ডিফারেন্ট। এগুলো তো কেউ করে না আমাদের দেশে। এবার যদি একটু ইসলামী ব্যাংকের প্রসঙ্গে আসি, চেয়ারম্যানকে অপসারণ করা হলো এবং নতুন বোর্ডও গঠন করা হবে এমনটা ঘোষণাও দেওয়া হয়েছে। তো নতুন বোর্ডের গঠন আসলে কিভাবে হতে পারে, নতুন চেয়ারম্যান যোগ্য ব্যক্তিকে কিভাবে কেন্দ্রীয় ব্যাংক ঠিক করতে পারে, এবং সব মিলিয়ে গ্রাহকদের মধ্যে যে অনাস্থাটা তৈরি হচ্ছিল বা তৈরি হচ্ছে সেটা কিভাবে দূর করতে পারে? না, আসলে তো আমরাই আসলে একটা ব্যাড এক্সাম্পল ক্রিয়েট করলাম। বাংলাদেশ ব্যাংক যখন নতুন একজন লোককে এখানে দিবে চেয়ারম্যান হিসেবে, তো আমি তো মনে করি আগে যে চেয়ারম্যান ছিল তার থেকে বেটার কোনো লোক আসতে পারবে এখানে। সে ভদ্রলোক সারা জীবন বাংলাদেশ ব্যাংকে কাজ করেছে, বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর ছিল, তারপরে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হয়েছে, তাকে বাংলাদেশ ব্যাংকে আপনার নমিনেট করেছে। কই আমি তো দেখি যে 5টা ইসলামী ব্যাংক একসাথে করলো, সেখানে কাকে চেয়ারম্যান হিসেবে দিল? একজন আমলাকে। কই তখন তো কেউ আন্দোলন করে নেই। আর আমার কথা হচ্ছে এটা কি গ্রাহকরা ঠিক করবে কে চেয়ারম্যান হবে বা নাকি হবে না, নাকি কে বোর্ড হবে? এটা বোর্ড মেম্বাররা ঠিক করবে, বা বোর্ড মেম্বাররা যদি অপারগ হয় তাহলে বাংলাদেশ ব্যাংক ঠিক করবে। তো সুতরাং এখানে এই যে গ্রাহকদের আন্দোলনের সামনে বাংলাদেশ ব্যাংকের মাথা নোয়ানোটা, এটা আমার একেবারেই পছন্দ হয়নি। এবং এর ফলে কিন্তু ডেফিনেটলি ব্যাংকিং সিস্টেমে আপনার একটা ব্যাড এক্সাম্পল ক্রিয়েট করালো। এই যে একটা এক্সাম্পল আমরা ক্রিয়েট করলাম, এখন মধুমতি ব্যাংকের চেয়ারম্যান যদি বাংলাদেশ ব্যাংক চেঞ্জ করে, মধুমতি ব্যাংকের লোকেরাও আপনার আন্দোলন করবে, বলে আমার চেয়ারম্যান আওয়ামী লীগের একজনকে দাও, তাই না? তারপরে আপনার যদি আমি এক্সাম্পলের কথা বলছি, তারপর যদি আপনার মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান যদি চেঞ্জ করে, তা আওয়ামী লীগের লোকজন আপনার মানে আন্দোলন করে, বলবে আওয়ামী লীগের কাউকে দাও। তাহলে এটা কথা হইতে পারে নাকি? ব্যাংক চালাবে ব্যাংকাররা, তাই না? তার ব্যাংকের বোর্ড এবং সেন্ট্রাল ব্যাংক মনিটর করবে, তাই না? এই গভর্নেন্সই তো নাই বাংলাদেশে। আমরা তো সেটাই চাচ্ছি যে গভর্নেন্স ফিরে আসুক, তাই না? তো গ্রাহকদের কনসার্ন হচ্ছে তারা ব্যাংকে টাকা রেখেছে, টাকা ঠিক মতো তুলতে পারছে কিনা, অন্যান্য ব্যাংকিং সেবা ঠিক মতো পাচ্ছে কিনা, এগুলো হচ্ছে তাদের কনসার্ন। যদি না পায় দেন ডেফিনেটলি দে মাস্ট প্লেস দেয়ার প্রোটেস্ট, তাই না? তো গ্রাহকরা নির্বাচন করতে পারে না কে চেয়ারম্যান হবে আর কে বোর্ড মেম্বার হবে। এটা একটা ব্যাড এক্সাম্পল হয়ে গেল আমাদের দেশের জন্য। কেন্দ্রীয় ব্যাংকের সুশাসন ফিরে আসুক এই প্রত্যাশা রাখি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে জানার জন্য।